আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশের রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, আজকে আমরা কথা বলতে চাচ্ছি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এই প্রসঙ্গে এবং জ্বালানি তেলের মূল্য যে বৃদ্ধি হয়েছে আমাদের দেশে, সেটির পেছনে আসলে নানান কারণ বলা হয়েছে। যে আন্তর্জাতিক বাজারে এর মূল্য বৃদ্ধি পেয়েছে আসলে জ্বালানি তেলের, এবং পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হয়ে যাওয়ার একটি আশঙ্কা থেকেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, এরকমটাও শোনা যাচ্ছে। কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে একটি বিরূপ প্রভাব পড়ছে আমাদের সমাজে এবং আমাদের জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বলা যেতে পারে, সেটা নিয়েই আসলে ভাবাচ্ছে অনেক বেশি আমাদেরকে। কারণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথেই দেখা গেল যে পরিবহন ধর্মঘট শুরু হয়ে গেছে সারা দেশে এবং পরিবহনে সেটা একেবারে সড়ক পরিবহন, নৌ পরিবহন সব জায়গাতেই ভাড়া যে একটি বর্ধিত করতে হবে সে ধরনের দাবি উঠে এসেছে ইতিমধ্যেই। এবং পাশাপাশি কেন জানি দ্রব্যমূল্যের বাজার সেটা আসলে লাগামহীন তো হয়ে থাকি, সেটা আরও বেশি লাগামহীন হয়ে পড়েছে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে। সেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে এতগুলো বিষয় যে জড়িত, সেই জায়গাটায় আসলে এই মূল্য বৃদ্ধিটা দিন শেষে দায়টা কার উপর গিয়ে বর্তায়, সব কিছুর দায় আসলে জনগণকেই কেন নিতে হয় বারবার, সেই প্রশ্নের উত্তরগুলোই খোঁজার চেষ্টা করব আজকের একুশের রাতে আমাদের এই আলোচনায়। এবং আমরা যে শিরোনামে আলোচনাটা করছি আজকে, শিরোনামটা নির্ধারণ করেছি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। এবং আলোচনায় যাবার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে যাদেরকে পেয়েছি আজকের আলোচনায়। স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খেলাল, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিচালক গবেষণা, সিডাপ। এবং আমাদের মাঝে স্টুডিওতে আরও উপস্থিত হয়েছেন শাকনাজ বেগম, বিশেষ প্রতিনিধি দ্য ডেইলি অবজারভার, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। আমি শুরুতেই আপনাদের তিনজনকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় দিয়েছেন। চমৎকার একটি আলোচনা এই জন্যই বলতে চাচ্ছি এটি, কারণ খুবই সময় উপযোগী, মানুষের একদম নাভিশ্বাস অবস্থা এবং আশঙ্কা তো অনেক বেশি মাত্রায়। আলোচনাটা আমি শুরু করতে চাচ্ছি অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, আপনাকে দিয়েই। যেটা আমি বলবার চেষ্টা করেছি, অনেকগুলো বিষয়, শুধুমাত্র জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এই জায়গাটায় লিটারে যখন 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তখন দেখা গেল যে সব কিছুতেই একটি বিরূপ প্রভাব। এবং আমাদের দেশে সিএনজি চালিত যে অটোরিকশা, সেগুলো যে সিএনজি চালিত, সেগুলো তো সিএনজি দ্বারা চালিত, তাহলে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যেই ভাড়া ছিল 250 টাকা, সেই ভাড়া গুনতে হচ্ছে এখন যাত্রীকে 700 টাকা। এই জায়গাটায় আসলে দায় কি আসলে দিন শেষে সেই জনগণেরই? এখন আইন না মানার উৎসব লেগে গেছে। যে ঘটনাগুলো তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ঘটেছে এবং ঘটছে এবং ঘটবে, তাতে বোঝা যাচ্ছে যে আমরা যে যেখানে আছি এই আইন লঙ্ঘন করার কার্যক্রমে আমরা তার ভুক্তভোগী, আবার পাশাপাশি আমরা নিজেরাও এই আইন লঙ্ঘনের উৎসব সম্পৃক্ত হচ্ছি। তো এই অবস্থাটার প্রতিকার কোথায়, সেটা কি বোধহয় আমাদেরকে চিন্তিত করে এবং খুঁজে পাওয়ার বিষয়টি গুরুত্ব দেয়। কিন্তু তার আগে বুঝতে হবে যে আইন লঙ্ঘন যারা করছে তাদের এই আইন লঙ্ঘনের উদ্দেশ্যটা কি, সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এর সমাধানটা সহজ হবে। আমি সেখানেই বলতে চাই যে আপনারা দুটো ঘটনা, একটা ঘটনা আপনারা তো পত্রপত্রিকায় দেখেছেন, আর একটা ঘটনা আপনারা শুনেননি। আমি এই দুটো ঘটনা দিয়ে আপনার প্রশ্নের আলোচনাটা সূত্রপাত করি। আশা করি এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে হয়তো আমরা সমাধানের একটা জায়গায় পৌঁছাতে পারবো। প্রথমে হচ্ছে যে আমি ভোক্তা, সঠিক দামে, ন্যায্য দামে, মানে এবং পরিমাণে পণ্য বা সেবা পাওয়ার আমার অধিকার। এই অধিকার রাষ্ট্র আইন দ্বারা স্বীকৃতি দিয়েছে এবং আইন দ্বারা সুরক্ষা দিয়েছে। সেই আইনটা হচ্ছে বাংলাদেশ রেগুলেটরি কমিশন
আইন 2003। সেই আইনে যখন লাইসেন্সি অর্থাৎ বিপিসি হচ্ছে বিআরসি লাইসেন্সি, যে পেট্রোলিয়ামজাত পণ্যের ব্যবসা করে, সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, সে ব্যবসা করে, তার কিছু সাবসিডিয়ারি কোম্পানি আছে, তাদের মাধ্যমে সে এই জ্বালানি তেল পরিবহন, বিতরণ, বন্টন, বিতরণ করে থাকে। তাহলে তার যখন রাজস্ব চাহিদা আয়ের তুলনায় ব্যয় যখন বেড়ে যায়, তখন ঘাটতি দেখা দেয়, তখন সে ঘাটতি পূরণের জন্য মূল্য বৃদ্ধি করা দরকার, মূল্য পরিবর্তন করার জন্য। সুতরাং এই আইনের আওতায় তাকে বিআরসিতে আসতে হবে। এবং বিআরসি এই প্রস্তাবটা পাওয়ার পরে সে কিছু পদ্ধতিগত ভাবে, অর্থাৎ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বিধিতে আইনে বলা আছে প্রবিধান তৈরি করবে এবং সেই প্রবিধান আইন মন্ত্রণালয় হয়ে প্রজ্ঞাপন হবে, এবং সেই প্রবিধানের যেখানে পদ্ধতি বলা থাকবে সেই পদ্ধতিগুলো অনুসরণ করে সে মূল্যহার নির্ধারণ করবে। এবং সেই পদ্ধতিতে, এই পদ্ধতি যেভাবে বলা আছে সেই পদ্ধতিতেই এই আইনি অধিকারটা ভোক্তাদের সুরক্ষা দেওয়া আছে। সেখানে প্রথমেই বলা আছে যে পত্রপত্রিকায় প্রজ্ঞাপনের মাধ্যমে পক্ষগণের শুনানি আহ্বান করা হবে, সেখানে গণশুনানি আয়োজন হবে সকল পক্ষের। সেটা বিসিসি যিনি মূল্যবৃদ্ধি করতে চাচ্ছেন তিনি, সরকার, ভোক্তা পক্ষ, আরো আনুষঙ্গিক যারা গণশুনানিতে সংশ্লিষ্ট তারা, ইভেন যে কোনো মানুষ প্রজ্ঞাপনের সাড়া দিয়ে সে সেখানে যে এর পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতে পারে। সেরকম একটা অনুষ্ঠান কি সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা, এইটাই হচ্ছে যে সেই পদ্ধতি এবং সেই কাজটি এখন হচ্ছে লাইসেন্সি হচ্ছে বিপিসি। বিপিসির মৌলিক দায়িত্ব হচ্ছে এই প্রস্তাব আনবে সে বিআরসিতে, সে বিআরসিতে আনে নাই, সে গেছে জ্বালানি বিভাগে। তার মানে বিআরসি আইন সে লঙ্ঘন করলো, এবং এই বিআরসি আইন লঙ্ঘন করে সে প্রস্তাব জমা দিল, তার উপরে মূল্য বৃদ্ধি করে দিল, কোন রকম এই সমস্ত বিচারিক প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ না করে আরবিটারিলি স্বেচ্ছাধীনে মূল্য বৃদ্ধি করে দিল হচ্ছে জ্বালানি বিভাগ। তিনিও বিআরসির আইন লঙ্ঘন করলেন। 34 ধারায় বিভিন্ন উপধারায় এই সমস্ত বর্ণনা দেওয়া আছে, সেগুলো তিনিও লঙ্ঘন করলেন। লঙ্ঘন করে আইন জারি করলেন, মানে মূল্যহার বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে দিলেন। এখন তাহলে দেখা যাচ্ছে যে সরকারি শীর্ষ পর্যায়ে দুটো প্রতিষ্ঠান বড় নির্মম ভাবে আইন লঙ্ঘন করে এই কাজটা করলো। এই কাজটি করা তো আসলে জনস্বার্থে, সরকার যা কিছু করছে জনস্বার্থে করে, তার মানে তারা যে জনস্বার্থে আইন ভেঙে জনস্বার্থ করেছে এটা পৃথিবীর কেউ কোনো কর্নার থেকে এটা স্বীকৃতি দেবে না। কিন্তু তারা এই কাজটা শুধু এক্ষেত্রেই না, বহু জায়গায় বহুভাবে আইন লঙ্ঘন করে এই জ্বালানি খাতের উন্নয়ন করে যাচ্ছে, এবং তারা এটাই নাকি জনস্বার্থ। এই জায়গায় বসে যদি জ্বালানি বিভাগের সচিব পর্যায়ের শীর্ষস্থানীয় লোকজন, চেয়ারম্যান, এনাদার সচিব, সেই শীর্ষ পর্যায়ের লোকজন এই সমস্ত কাজ যদি অব্যাহত রাখে, তাহলে আজকে মাইল প্রতি যখন 3 টাকা, মানে ডিজেলের লিটার প্রতি 3 টাকা যখন দর কমেছিল, ডিজেলের দাম কমেছিল, তখন ভাড়া কমানো হয়েছিল মাইল প্রতি 3 পয়সা। তখন বিআরটিএ বলেছিল যে থাম রুল হচ্ছে যত টাকা কমবে লিটার প্রতি, মাইল প্রতি ভাড়া তত পয়সা কমবে, তাহলে বাড়লেও তত পয়সা বাড়বে। তাহলে আজকে যদি এই মূল্য বৃদ্ধি হয়, এটা বিআরটিএ রেজুলেশনে লেখা আছে। ওই যে সবাই এই সিদ্ধান্ত গৃহীত হয় সেই সবাই আমি ছিলাম, ক্যাবের পক্ষ থেকে প্রতিনিধি ছিলাম, এবং সেই রেজুলেশনে এই কথাটা লেখা আছে স্পষ্ট। সেই রেজুলেশন আমাদের কাছে এসেছিল। আজকে দেখা যাচ্ছে যে 15 টাকা বৃদ্ধি, আমি ধরে নিলাম 15 টাকা বৃদ্ধি হয়তো হলো, তাহলে 15 পয়সা বেশি তো বৃদ্ধি হওয়ার কথা না। সেখানে 23% বৃদ্ধির প্রস্তাবটার ভিত্তিটা কি? ভিত্তিটা এইটাই যে বেআইনি ভাবে যদি জ্বালানি বিভাগ এবং বিপিসি তেলের দাম অবৈধভাবে বাড়িয়ে তাদের মন মতো বাড়িয়ে নিতে পারে, তাহলে ভাড়া যারা নিচ্ছে তারা কেন বাড়াতে পারবে না? সুতরাং তারাও তাদের মতো বাড়িয়ে নিচ্ছে। এখন তাদেরকে মোকাবেলা করতে এখন যোগাযোগ মন্ত্রণালয় কতখানি সক্ষম হয় এখন দেখুন, এবং আমরা তো ধারণাই করছি যে তারা তাদের পছন্দ মতো ভাড়া বাড়িয়ে তারা নিয়ে যেতে পারবে, কারণ ওখানে তাদেরই উদ্দেশ্য হাসিল করার জন্য তাদেরই প্রয়োজনে সবকিছু হয়ে থাকে। তাহলে এই জায়গাটা এখন এই অবস্থায় আসলে এরপরে আসেন যে বিদ্যুতের দাম বাড়বে, কারণ জ্বালানি তেলের হচ্ছে 26% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, কৃষিতে মানে ডিজেলের 16% ব্যবহৃত হচ্ছে
আপনার কৃষিতে, এইসব জায়গায় বেড়ে গেলে বিদ্যুতের দাম তো ইতিমধ্যেই তো বেড়েছে, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আরো বেশি বৃদ্ধি পাবে, আরো বাড়বে। এবং সেই বাড়ার কারণে দেখা যাবে যে যার যতটুকু প্রভাব পড়েছে সে এই অজুহাতে আরো বেশি বাড়িয়ে নেবে, এবং সেই বাড়ানো নিয়ন্ত্রণ করার জন্য অন্তত সরকারের আর কোনো সক্ষমতা অবশিষ্ট আছে তা আমি অন্তত মনে করতে পারি না। তাহলে এই অবস্থায় যদি আমরা জ্বালানি বিভাগের আর বিপিসির যদি এই আইন অবমাননার বা লঙ্ঘনের দায়ে ওই আইনের 43 ধারায় যেটা বলা আছে যে বিআরসি আইন লঙ্ঘন করার, মানে 42 ধারায় বলা আছে সেটা শাস্তিযোগ্য অপরাধ, সেই শাস্তিটা কি কারাদণ্ড এবং অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়ে গেছে। তাহলে তাদের যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট, এরকম একটা অপরাধ করলো দিবালোকের মতো, এটা সত্যি এবং প্রতিষ্ঠিত, তাহলে তাদের বিচারটাকে আমরা সেরে ফেলি এবং বিআরসি এই আইনের দ্বারা তাদের বিচার করার তার এই একটি তার হাতে আছে। তাহলে বিআরসি কে বলি তুমি বিচার করো, এবং সেই বিচার যদি বিআরসি না করতে পারে তাহলে আমরা ভোক্তারা সেই বিচার আদায়ের জন্য আমরা প্রতিবাদী হই, সোচ্চার হই। তাহলেই তো, যদি সচিবের বিচার হয়ে যায়, বিআরসি চেয়ারম্যানের যদি কন্টেম্পট অফ কোর্ট হতে পারে, তাহলে অসুবিধাটা কোথায়? তাহলে এই জায়গা ধরে আমরা আগাই না কেন? আহাজারি করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। প্রজাতন্ত্র মানে হচ্ছে আমার দেশ আপনার দেশ, আমার দেশ আপনার দেশে আমার আপনার অধিকার নিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা, পাবলিক সার্ভেন্ট এই ধরনের আচরণ করবে, আর আমরা সেটা সেই জায়গাটাই সবাই আহাজারি করবে, এটা তো হতে পারে না। জি জি, সবাই জনস্বার্থ নিয়ে ভাবছে, কিন্তু জনগণই তার নিজের স্বার্থ নিয়ে বোধহয় খুব বেশি ভাবছে না, আর সেই জায়গাটা থেকে দায় তার উপর গিয়ে বর্তাচ্ছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, আপনার কাছে আসতে চাই। এই যে যেটা প্রফেসর ডক্টর এম শামসুল আলম বলছিলেন যে সবাই আসলে তার যে জায়গাটা, সেই জায়গাটা নিজের মতো করে বাড়িয়ে নিচ্ছে, আইন লঙ্ঘন করছে, এবং আবার তারা বলছেন যে না, এটা জনস্বার্থে করা হচ্ছে, কিন্তু জনগণের স্বার্থ তো আসলে কোনোভাবেই সুরক্ষিত হচ্ছে না। জনগণকেই আবার তার স্বার্থ সুরক্ষার জন্য তাকেই সোচ্চার হতে হবে, কিন্তু জনগণ সেই জায়গাটা সোচ্চার না। সেই হিসাবে কি সোচ্চার না বলেই জনগণকে দায় নিতে হচ্ছে? না, আপনি এটা প্রশ্নটা খুব জটিল আসলে এটার উত্তরটা। কারণ আপনি যদি বলেন যে এই যে তেলের দামটা বিশ্ববাজারে বেড়েছে, এখন এই সমন্বয়ের ক্ষেত্রে আপনার আইনি দিক যেটা, যে আইন মেনে হয়েছে কিনা, প্রসিডিউরটার ভিতর দেওয়া হয়েছে কিনা, বা সঠিক সময়ে হলো কিনা, কিংবা যে পরিমাণে বাড়ানো হলো সেটা ঠিক কিনা, রাইট? এই প্রশ্নগুলো তো আছেই। বা সীমান্তের যে পাচারের বিষয়টা আসছে, সীমান্তে পাচার তো সবসময় হয়, তাহলে তো আমাদের সবসময় সমন্বয় করা উচিত যে বিশ্ববাজারের সাথে আমার যখন চেঞ্জ হচ্ছে, আমরা কি পাচার ঠেকাতে শুধু দাম বাড়াবো? হ্যাঁ, তো এখন যে ব্যাপারটা আসছে যে পাচার, তো মানে আপনি অবশ্যই বলেছেন যে আমার সীমান্ত যদি রক্ষিত থাকে, হ্যাঁ, আমরা যে এই যে শুল্ক পাচ্ছি, এত শুল্ক পাচ্ছি কেন? সীমান্তে তো আমার মানে গার্ড আছে, রাইট? তারপরে দেখা যাচ্ছে কি যে আমার একটা বৃহৎ পলিসির ক্ষেত্রে আমার ওটা ধরে নিতে হবে যে আমার সীমান্তের যে প্রোটেকশন সেটা আছে। আর আপনি যে কথাটা বললেন যে এটা যদি যেভাবেই আপনার বিশ্ববাজারে যেহেতু বেড়েছে, আপনি যদি প্রপারলি এখানে বাড়ান, বা আপনি যদি একেবারে যা নিয়ে যেভাবে সমন্বয় করেন, আলটিমেটলি জনগণের উপর দিয়ে যাবে। যখন সরকার অনেক সময় দেখা গেছে আপনার হয়তো জনগণের উপর আপাতত দিচ্ছে না দিয়ে ভাবছে যে ঠিক আছে আমি ভর্তুকি দিয়ে দিচ্ছি, পরে একসময় সমন্বয় হবে, সেটাও কিন্তু আলটিমেটলি ট্যাক্স যারা পে করছে তাদের উপর দিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে কোনো একটা চেঞ্জ এটা কি আসলে মানে গভর্নমেন্ট ট্যাক্স পেয়ারদের উপর দিতে পারে, যারা কিনা মার্জিনালাইজ গ্রুপ তাদের উপর দিতে পারে, এর বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে। তো যেটা বলছেন আপনার দায়টা কার? দায়টা সবসময় জনগণের, কিন্তু কোশ্চেন হলো যে এই দায়টা প্রপারলি যেটুকু যাওয়ার কথা সেইটুকু যাচ্ছে, নাকি ওই দায় দেখিয়ে সেখান থেকে অনেক বেশি আপনার কোনো একটা সেকশন থেকে বা কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যদি সেখান থেকে তুলে নেয়, প্রশ্নটা সেই জায়গায় আপনার। কারণ দায়টা জনগণের, কারণ গভর্নমেন্ট যেটা করছে, গভর্নমেন্টের পুরো যে আপনার কার্যক্রম সেটা দায় কার? আলটিমেটলি তো মানে গভর্নমেন্টে যারা আছে তারা কতটা জবাবদিহি করলো না করলো সেটা আমরা ডিবেট করতে পারি, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট যা করছে এই পুরোটাই তো আপনার জনগণের অর্থ, জনগণের সম্পদ, সেগুলো দিয়ে করতে হচ্ছে। ফলে জনগণের বাইরে কিছু নাই। এখন ওই যদি আমরা বৃহৎ ইয়েতে চলে যাই যে আপনার যারা জনগণের প্রতিনিধি তারা যেভাবে করছে, তারা কতটা জনগণের স্বার্থে করছে, বা তাদের কোনো লিমিটেশনের কারণে কি এটা জনগণের স্বার্থের বাইরে চলে যাচ্ছে কিনা, সেটা হয়তো আরেকটা প্রশ্ন। এখন আমি ওই আইনি দিকটা যেটা, সেটা হলো একটা দিক যেটা ওই আমাদের প্রফেসর বললেন, হ্যাঁ, যে আইনের দিক থেকে যে ব্যত্যয় হয়েছে সেটা কি, সেখানে কি করণীয়। এখন সেখানে যদি বুঝতাম যে বিপিসি শুধুমাত্র এটা করেছে,
আর গভর্নমেন্টের পুরো মেশিনারি বলছে না নিয়মতান্ত্রিকভাবে হইতে হবে, সেটাও এক বিষয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি মন্ত্রী বলছে কেন বাড়ানো হয়েছে, তার মানে গভর্নমেন্টের দিক থেকে তো সেটা অ্যাপ্রুভ করা হয়েছে, বিপিসি যেটা করেছে গভর্নমেন্টের দিক থেকে তো একদম মানে কমপ্লিটলি এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। তাহলে শুধুমাত্র তো বিপিসির বিষয় না, কারণ বিপিসি যখন এটা পাঠানোর পরে যারা অ্যাপ্রুভিং অথরিটি তাদের তো দেখতে হবে যে এটা প্রসিডিউর মেনে এসছে কিনা। যদি না মেনে এসে থাকে তা তাদেরকে তো ফোর্স করার কথা যে না এই প্রসিডিউর এটা মানতে হবে। কিন্তু এটা কি ধাপে ধাপে করা যেত না, বা যে গণশুনানির কথা এখানে উঠে আসলো সেটার মাধ্যমে সেভাবে করে আসা যেত না? তাহলে এই মানুষের বিরূপ যে হঠাৎ করে যে একটি বাজারে একটি বিরূপ প্রভাব এবং আমাদের একদম গোটা সমাজে, সেটা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতাম কিনা? না, সেটা আপনি যেটা বলছেন যে ধাপে ধাপে বলতে একটা হলো যে এই আইনি প্রসিডিউর যেটা সেটাকে মেনে ধাপে ধাপে করা যেত, এটা একটা। আরেকটা হলো যে সমন্বয়টা করতে হবে আমাদের কোভিডের মধ্যে, যেহেতু কোভিডটা স্লো হয়েছে, অর্থনীতির যে চাপটা আমাদের ছিল সেটা আমরা চাচ্ছি যে ব্যবসা বাণিজ্য বা প্রত্যেকটা অর্থনৈতিক যে আপনার এজেন্ট তারা যেন আস্তে আস্তে একটা স্বাভাবিক কর্মধারায় ফিরে আসে, অর্থনীতি চাঙ্গা হয়, প্রবৃদ্ধির দিকে আমাদের মনোযোগ যায়, যারা আপনার ইনফর্মাল বা অপ্রাতিষ্ঠানিক যারা আছে, যারা সাফার করেছে তারা একটু ভালো অবস্থায় আসে, রাইট? সেদিক থেকে আমি মনে করি যে আমাদের সময় নেওয়া দরকার ছিল, যে এখনই না আরও পরে। এবং যদি সীমান্তের বিষয় থাকে সেটা আমি অত জাস্টিফাই মনে করি না, কারণ অনেকবার বৈশ্বিকভাবে চেঞ্জ হয়েছে, তার জন্য কিন্তু আমরা সীমান্তের কথা বলে কিন্তু আমরা অনেক সমন্বয় করি নাই। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার সাথে কিন্তু অনেক ডিফারেন্স আগেও ছিল, কিন্তু তো সেখানে কিন্তু সেটা বিষয় হয় নাই। এখন গভর্নমেন্টের দিক থেকে কী বলছে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যদি এমন হয় যে হ্যাঁ গভর্নমেন্টের নিজের ডেসপারেশন আছে, ডেসপারেশনটা কি অনেক সময় হয় কি যে আমি যখন একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা মনে করি, একটা হাউস হোল্ড, একটা গৃহ তার ব্যবস্থাপনা আছে, যেটা আমরা দেখেছি অনেকে ফাইট করেছে করোনার সময়ে। একটা বিজনেস এন্টিটি তার একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে। অ্যাজ এ গভর্নমেন্ট যে এন্টিটি তারও কিন্তু একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে। যেমন আমরা যখন এই গত বছরের মাঝামাঝি জুলাইয়ের দিকে বোধহয় একটা নিউজ আসলো যে যদি এটা প্রলং করে ডিসেম্বরের দিকে কুয়েত নাকি তার গভর্নমেন্ট কর্মচারীদের পে করতে পারবে না। আমাদের বাংলাদেশেও কিন্তু আমি দেখেছি যে একটা চাপ কিন্তু আমাদের ছিল, কারণ আমরা মোটা দাগে যেই ট্যাক্সের ইনকামটা করি পুরোটাই চলে যায় আমরা গভর্নমেন্ট মেশিনারিতে, আর উন্নয়ন বাজেট যেটা এটা মোটা দাগে পুরোটাই আমার আসে হলো ধার করে। তো তাই যদি হয় তাহলে আমার যাদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করব তাদেরকে আমি কি করছি, আমি প্রণোদনার যে প্যাকেজ আছে তার মাধ্যমে তাদেরকে হেল্প করতে হচ্ছে, ফলে আমি আমার অনেক ধরনের ছাড় দিতে হচ্ছে। তাহলে অ্যাজ এ গভর্নমেন্ট তার যে মেশিনারি 1% যদি আপনার পপুলেশনে যদি আপনার গভর্নমেন্ট আপনার মেশিনারিতে কর্মরত হয়, তাদেরকে যদি আমি সাস্টেন করতে হয়, কোনো অপারেশন চলছে না কিন্তু স্কুল কলেজ হাসপাতাল মানে সব কিছু তো আপনার দেখেছি পে করতে হচ্ছে গভর্নমেন্টকে, তো সেরকম প্রেশার থাকলে সেটা হয়তো অন্য জাস্টিফিকেশন, তখন সেটা সেভাবে আসবে, তখন আর সেটা সীমান্তের ব্যাপার আসবে না। এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে গভর্নমেন্ট ওরকম চাপে থাকে, সীমান্তের ব্যাপারটা আসলে কতটা যৌক্তিক প্রশ্ন থেকেই যায়। শাকনাজ বেগম, আপনার কাছ থেকে আমি একদম পুরো বিষয়টার বিশ্লেষণটা একটু শুনে নিই, যে এই যে মূল্য বৃদ্ধি, এই যে নাভিশ্বাস অবস্থা মানুষের, একদম পুরো বিষয়টা আপনি একটু আপনার দৃষ্টিকোণে তুলে নিয়ে আসেন। আপনাকে অনেক ধন্যবাদ। একটু কারেকশন দিয়ে শুরু করতে চাই। এখানে যেভাবে বলা হলো সেই বিষয়টার শুরুতে একটু গলদ হয়ে গেছে। বক্তব্য সঠিক, বিইআরসির যে আইন 2003-4 সালে যেটা রয়েছে সেই আইন অনুযায়ী লিকুইড ফুয়েলের প্রাইসিংয়ের ব্যাপারে বিইআরসির কিছু করার নাই, এটা গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারে হয় এবং এটাই বাংলাদেশে হয়ে আসছে। সুতরাং জ্বালানি তেলের মূল্য নিয়ে কখনোই গণশুনানি বাংলাদেশে হয়নি। এই হয়তো আগামী কিছুদিনের মধ্যে দেখবেন গ্যাসের মূল্য বৃদ্ধি, তারপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এলপিজি গ্যাসের সমন্বয়, এগুলো নিয়ে কথা হয়, এগুলো নিয়ে পাবলিক হিয়ারিং বাংলাদেশে হচ্ছে অ্যাকর্ডিং টু ল। বিদ্যুৎ গ্যাস মূল্য বৃদ্ধির ক্ষেত্রে গণশুনানি হয়, জি, কিন্তু লিকুইড ফুয়েলটা সব সময় এর বাইরে, এটা কখনোই হয় না। না, এটা এক্সিকিউটিভ অর্ডারে হয়। সুতরাং আমি গণশুনানি না হলো এরকম একটি হঠাৎ ঘোষণা, না আমি সরি, আমি কিন্তু ওটাকে কন্ট্রাডিক্ট করছি না। আমি যেটা বলতে চাচ্ছি, দিস ইজ এ বেসিক ইনফরমেশন। সুতরাং আপনি যদি বেসিক ইনফরমেশনের জায়গাটিকে হাইড করে যান জনগণের কাছে, তাহলে একটা ভিন্ন বার্তা যাচ্ছে। আমি সেই জায়গাটার কারেকশনটা দিলাম। ইউ ক্যান চেক ইট, আইন গেজেটে আছে, আপনি এখনই এখান থেকে বের করে দেখতে পারেন, কিংবা আপনার অফিসকে বলতে পারেন, এটা এখন দেখা যাবে। কিন্তু যেটি বিষয়ে যেটি শামসুল আলম স্যার বললেন, উনিও খানিকটা বললেন যে হ্যাঁ জনগণের উপরে যে দায় পড়ছে এবং জনগণ যে বরাঙ্বর সবগুলো জিনিস মেনে নিচ্ছে, কত পার্সেন্ট মূল্য বৃদ্ধিতে জনগণকে কত পার্সেন্ট ইনফ্লেশনের মধ্যে পড়তে হচ্ছে, সেই জায়গায় তো আমাদের নিশ্চয়ই কথা বলতে হবে, নিশ্চয়ই কথা বলতে হবে, এবং সেই অধিকার জনগণের রয়েছে। জনগণের
এটাও জানার অধিকার রয়েছে যারা ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন, আজ তাদেরকে এই জায়গাটিতেও সোচ্চার হওয়ার অধিকার রয়েছে যে কেন জ্বালানি তেলের মূল্যের গণশুনানি হবে না, কেন এই বিষয়টাকে বিআরসির আওতাভুক্ত করা হবে না, সেই দাবিটাও কিন্তু জনগণকে তুলতে হবে, কিংবা যারা ভোক্তা অধিকার নিয়ে আন্দোলন করেন তাদেরকে বলতে হবে। এটা আমি প্রথমে না, এটা তো আপনার ওভাবে আপনি মানে আমি যে বক্তব্য দিচ্ছি আমার বক্তব্যটা আমাকে বলতে দেন প্লিজ, তাই না? মানে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে বেসিক যে লটার মধ্যে থেকে এটাকে শুরু থেকেই আলাদা করে রাখা হয়েছে। তখন যারা আন্দোলন করতেন, প্রফেসর নুরুল ইসলাম স্যার ছিলেন, অন্যান্যরা ছিলেন, এবং বিআরসির প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন সাংবাদিক হিসাবে জ্বালানি ক্ষেত্রের আমি সম্পৃক্ত ছিলাম, এবং আমার মতো আরও অনেক সাংবাদিকরা ছিলেন। আমরা শুরু থেকে এটা মনিটর করেছি। সুতরাং আইনের বিষয়টি হচ্ছে এই, এখন ওই আইনটিকে নিয়েই আজকে আমাদেরকে কাজ করার সুযোগ হয়েছে। শামসুল আলম স্যার যেটা বলেছেন, আজকে আমাদেরকে অবশ্যই আমাদের যার যার জায়গার থেকে এটা বলার সুযোগ এসছে, এবং এটা বলা উচিত যে এটিও জনগণকে জানতে হবে যে এটা কিভাবে বাড়বে। জনগণের সেই অধিকার রয়েছে এবং জনগণ সেটা জানতে চায়। অর্থাৎ ওই আইনে ছিল না, কিন্তু এখন আমরা অন্তর্ভুক্তি করতে চাই, আমাদের এই দাবি আমরা তুলতে পারি। হ্যাঁ, এটা আমি এই জায়গাটা এখানে শেষ করে দিচ্ছি, প্লিজ এটাকে নিয়ে ভুল বুঝবেন না কেউ। এরপরে বলি আপনাকে একটি খুব ছোট করে সরকারের বক্তব্য দুটি। একটি হচ্ছে বিআরসির লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বিআরসির যে পুঞ্জীভূত যেটি অর্থনীতির লোক রয়েছেন, মানে কিউমুলেটিভ যে সমস্ত লসেস, সেগুলোকে তারা বলছেন 40,000 কোটি টাকা ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে একটা তথ্য দেই। তথ্যটা হচ্ছে যে বিআরসিকে বলা হয়েছিল, সরি বিপিসিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যারা হচ্ছে বাংলাদেশে একমাত্র তেল আনেন এবং সরকারি সংস্থা তেল বিপণন করেন, তেল বিক্রির সঙ্গে সম্পর্কিত, এবং তারাই এই পদ্মা মেঘনা যমুনার মাধ্যমে সারা দেশে তেল সরবরাহ করে থাকে। তেলের মধ্যে কি ডিজেল, ফার্নেস অয়েল, কেরোসিন, এই সবগুলো, পেট্রোল, অকটেন সব কিছু পড়ে, এমনকি জেট ফুয়েল পর্যন্ত। তাদের যে তথ্য, সেই তথ্যে তারা বলেন যে 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত বিপিসি আপনার হচ্ছে গিয়ে প্রায় 44,528 কোটি টাকা এতটা লস করেছে। এটা কিন্তু কিউমুলেটিভ লস, হ্যাঁ, এটা কিন্তু একদিনের লস না স্যার, তো ক্লিয়ার। তো যার জন্যে আপনার মানে এখানে কি হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের মধ্য দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি, তাকে এটা নিতে হয়। আপনাকে একটা মানে তথ্য দেখাই, দেখেন এটা সঠিক, এই ফিগারটা কিন্তু সঠিক, যেই লসটা আছে। একই সময় এই 2001 থেকে 2015 সাল পর্যন্ত বিপিসি সরকারকে ট্যাক্স দিয়েছে, সরকারকে মানে এনবিআরকে ট্যাক্স দিয়েছে নানান ফরম্যাটে, ভ্যাট, নানান ধরনের ট্যাক্স থাকে দ্রব্যের উপরে, 47,218 কোটি টাকা। এবং আজকেও যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, এই প্রতি লিটারে সরকারের ট্যাক্স কত জানেন? প্রতি লিটারে সরকার নিবে ট্যাক্স হিসাবে 23 টাকা। তাহলে আপনার জ্বালানির মূল্য বৃদ্ধির প্রয়োজন কি? আপনি যখন নাকি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বেড়েছে, আমি একমত, আপনি খানিকটা কমান, আপনি 15 টাকা বাড়িয়েছেন, আপনি 2 টাকা বাড়ান। জি জি জি। আপনার যদি পার লিটারে আপনি 24 টাকা, যদি মানে যেটা হচ্ছে গিয়ে প্রতি লিটারে বিপিসি ট্যাক্স নেয় 30%, এই 30%-এর দাম হয় অ্যারাউন্ড 24 পয়েন্ট সামথিং। এই 24 টাকা যদি ট্যাক্স থাকে 1 লিটার তেলের মধ্যে, সেখানে যদি সরকার 2 টাকাও দাম বাড়ায়, তাতেও তো সরকারের লাভ থাকে। কারণ গত 4 বছর ধরে তেলের দাম, বিশেষ করে গত 2 বছরে তেলের দাম তলানিতে ছিল, তখন বিপিসি ভয়াবহ লাভ করে গেছে। সেই লাভের ভাগ তো আপনি জনগণকে দেননি। যে আমরা যে এই প্যান্ডামিকের কারণে জ্বালানি তেলের দাম পড়ে গেল, আমরা যে এত কম দামে জ্বালানি তেল কিনলাম, তখন আপনি সমন্বয় করেননি। কিন্তু যখন আপনি আপনার কাঁধে বোঝা, আপনার কাঁধে না, বিশ্বব্যাপী চাপছে, আমি তো এটা অস্বীকার করব না একজন সাংবাদিক হিসাবে যে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি, এটা তো পাগলের প্রলাপ হবে। আন্তর্জাতিক বাজারে অবশ্যই ভয়ঙ্করভাবে সেই আপনার 90 দশকের শেষের দিকে, 70-এর দিকে যে সমস্ত উল্লম্ফন ঘটেছিল, আজকেও খানিকটা সেরকম তৈরি হয়েছে। আপনি এটাও যে স্থায়ী হবে, দীর্ঘস্থায়ী হবে তা না। সুতরাং ওটাকে মেনে নিয়েই আপনাকে আলোচনা করতে হবে যে হ্যাঁ, আমি যৌক্তিক মনে করি জ্বালানি তেলের দাম যদি সরকার সমন্বয় করতে চায়, সেখানে যদি তাকে জাস্টিফাই করতে হবে যে আমি
কিভাবে বাড়াচ্ছি। এবং আপনি যে সমস্ত যুক্তি সরকার দাঁড়া করিয়েছে, বিশেষ করে দুটো, একটা হচ্ছে পাচার, আরেকটা হচ্ছে মূল্যবৃদ্ধি। মূল্যবৃদ্ধি আমি মানি, পাচার তো বাংলাদেশ থেকে সারা বছর বর্ডার দিয়ে পাচার হচ্ছে। অর্থাৎ সেগুলো কতটা যৌক্তিক আলোচনা নিয়ে ফিরবো, বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, 21 রাতে সময় হয়েছে বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করছি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এই শিরোনামে। প্রফেসর ডক্টর এম শামসুল আলম, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে যে আমরা ঠিক বিরতিতে যাবার আগ মুহূর্তে শাকনাজ বেগম যেটা বললেন যে যখন আন্তর্জাতিক বাজারে কোনো কিছুর মূল্য বৃদ্ধি পায় তখন সাথে সাথেই আমাদের দেশে মূল্য বৃদ্ধি পায়, কিন্তু যখন বিভিন্ন সময় দেখা যায় যে জ্বালানি তেলের দাম থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু ক্ষেত্রেই কম থাকে দাম, বাংলাদেশে সেইটা তখন সমন্বয় করা হয় না। তাহলে এই বাংলাদেশে এটাকে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে কিনা যে কোনো কিছু বাড়লে সাথে সাথেই বাড়বে, কিন্তু কম থাকলে সেটা কোনোভাবেই সমন্বয় করা হবে না? আমরা কি এই সংস্কৃতির মধ্যে পড়ে গেলাম কিনা? আগে শাহনাজ যে কথাটা বলেছেন ওটা নিষ্পত্তি করা দরকার। বিআরসি আইনে যেটা মকবুল ইলাহি সাহেবের কাছে উনি জানতে চাচ্ছিলেন সেটা আমি জানাই, আমার সামনে আইনটা আছে। সেখানে ডেফিনেশনে বলা আছে, 2 নম্বর ধারায় ডেফিনেশন সম্পর্কে বলা আছে, এনার্জির অর্থ বিদ্যুৎ, গ্যাস, পেট্রোলিয়াম জাত পদার্থ। ট্যারিফ নির্ধারণের 7ম অধ্যায়ে 34 অধ্যায়ে 1 নম্বরে বলা আছে, আপাতত বলবৎ কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, সরকারের সহিত আলোচনা করে কমিশন কর্তৃক প্রণীত নীতিমালা পদ্ধতি মেথোডোলজি অনুসারে পাইকারি বাল্ক খুচরা ভাবে বিদ্যুৎ উৎপাদন এবং এনার্জি সঞ্চালন, মজুর, বিপণন, সরবরাহ, বিতরণ, ভোক্তার ইন্ডিউস পর্যায়ে ট্যারিফ নির্ধারিত হবে। এই এনার্জির মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পেট্রোলিয়াম জাত পদার্থ আছে। এখন পেট্রোলিয়াম জাত পদার্থের এলপিজিটা নির্ধারণ করতো ব্যবসায়ীরা, আর সরকারের হাতে জ্বালানি বিভাগ নির্ধারণ করে আসছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে জ্বালানি বিভাগ। সেটা এই আইন 2003 আসার পরে তাদের এই নির্ধারণ করাটা বেআইনি, এই আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং সেটা বেআইনি। আমরা 2টো মামলা করেছিলাম, একটা এলপিজির ব্যাপারে, যে এলপিজির মূল্য নির্ধারণ বিআরসির মাধ্যমে হতে হবে, সেই মামলায় রায় হয়েছে। পেট্রোলিয়াম প্রোডাক্টেরও অনুরূপভাবে বিআরসি কর্তৃক হতে হবে, সেই মামলাটা পেন্ডিং আছে। এখন আসেন আমরা সেই প্রবিধান দ্বারা পদ্ধতিটা যে পদ্ধতিতে নির্ধারণ হবে, এই পদ্ধতি নির্ধারণ করাটা হবে প্রবিধান দ্বারা। সেই প্রবিধান তৈরি করার এখতিয়ার 59 ধারা মতে বিআরসির, এবং সেটা আর বিধি প্রণয়নের এখতিয়ার হচ্ছে সরকারের। সরকার কমিশনের সঙ্গে পরামর্শ করবে আর বিআরসি সরকারের সঙ্গে পরামর্শ করবে। 2টা ডকুমেন্ট তৈরি করা 2 জনের এখতিয়ার। বিআরসি 2012 সালে 3টা প্রবিধান মালায় পেট্রোলিয়াম জাত পণ্যের মূল্যায়ন নির্ধারণের পদ্ধতি নির্ধারণ করার, সেটা সরকারের কাছে জমা দিয়েছে। সরকার সেটা আটকে রেখেছে এবং সেটা পাস করেনি, এবং এতদিন পর্যন্ত বিআরসি বলে এসেছে যে আমাদের যেহেতু প্রবিধান পাস হয়নি, এই অজুহাতে তারা নিজেরা মূল্যহার নির্ধারণ থেকে বিরত থেকেছে এবং মূল্যহার নির্ধারণ হয়নি। যখন প্রবিধান মেলা পাস না হওয়া সত্ত্বেও বাধ্যতামূলক আদেশ দিল বিআরসির উপরে, তখন বিআরসি এই অজুহাতেও আদালতের আদেশ পালন করলো না। তখন আদালত কন্টেম্প ইস্যু করলো, রুল ইস্যু করলো। তখন বিআরসি কন্টেম্পের নিঃশর্ত ক্ষমা চেয়ে কন্টেম্পের অভিযোগ থেকে নিষ্কৃতি এসে মূল্যহার নির্ধারণ করেছে। এখন প্রশ্নটি হচ্ছে যে আমরা যে বিষয়টি বলে আসছি যে অবৈধভাবে এখতিয়ার বহির্ভূতভাবে জ্বালানি বিভাগ জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে আসছে, এটা 2013 সাল থেকে মোটামুটি ভাবে আনুষ্ঠানিকভাবে আমরা বলছি, তার আগ থেকেই বলছি, কিন্তু 2013 সালে আমরা আনুষ্ঠানিক মামলা দায়ের করেছি এবং সেটা এখন আমরা মনে করছি ম্যাচিউরড হয়েছে। আমাদের এই দাবির পেছনে জনগণ সোচ্চার হলে আশা করি বিচারিক প্রক্রিয়ায় এটা নিষ্পত্তি হবে, এবং সেটা মানুষ এখন যেহেতু সোচ্চার হয়েছে, এখন
হয়তোবা হাইকোর্টের কাছ থেকে, উচ্চ আদালতের কাছ থেকে এলপিজির অনুরূপ আরেকটা নির্দেশ আমরা পেতে পারি, যদি মানুষের এই প্রতিবাদটা আরো বেশি শক্তিশালী হয়। এটাই হচ্ছে আমার এই প্রেক্ষিতে বলা। আর সংস্কার সংস্কৃতির কথা বললে, সেটা তো আপনাকে বললামই, স্বার্থ সংশ্লিষ্ট মহল সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করে ফেলেছে তারা। তো সুতরাং যেটা করলে কোন মহলের সুবিধা হবে সেটাই প্র্যাকটিস হচ্ছে। সুতরাং যদি আমরা কালচার বলি, সংস্কৃতি বলি, সেটা বলতে পারি। কারণ ভালো হোক মন্দ হোক, যখন সমাজে যেটা চলে তখন তো বলি যে ন্যায় হোক অন্যায় হোক এটা তো মানুষ মেনে নিয়েছে, এটাই তো প্র্যাকটিস। তো সেটা বলতে পারেন যে এটা প্র্যাকটিস হয়ে গেছে। অর্থাৎ সেই প্র্যাকটিসের জায়গাটা থেকে আসলে এটাই সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, এবং স্বার্থ সংশ্লিষ্ট মহলকেই বোধহয় আমরা সবসময় সেই স্বার্থটা দিতে চাই, সেই সংস্কৃতির আবহেই আমরা এখন বসবাস করছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, সেই জায়গাটা থেকে জানবো যে যদি একদম খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কথা ভাবি, এই করোনাকালীন সময়টাতে এসে আমি যদি নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা এই নগর জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বেতন তো কোনোভাবে বৃদ্ধি হয়নি, বিশেষ কিছু ক্ষেত্রে আরও সেই যেটুকু বেতন সে পেত সেটাও আসলে তার আরও কমে গিয়েছে। সেই জায়গাটায় তার আসলে যে নাভিশ্বাসের অবস্থা, সেখানে তার কি মানে পরিণতি দাঁড়ায়? কারণ সে সোচ্চার কিভাবে হবেন, সে তো তার যে একেবারে যে বেসিক যে নিড সেটা নিয়েই তিনি ব্যস্ত রয়েছেন। তাহলে সেটাই তিনি দিন শেষে কাভার করতে পারছেন না, তিনি আর এই সব ব্যাপারে কিভাবে সোচ্চার হবেন? দেখেন, এটা তো মানে সোচ্চার হওয়াটা তো আমরা মনে করি যে সকল আপনার শ্রেণীতেই কাম্য, কিন্তু তারপরে দেখা গেছে যে আপনি যদি দেখেন যে বিভিন্ন আন্দোলন ইস্যুতে আপনি কত পার্সেন্টকে সম্পৃক্ত পান। আবার অনেক সময় আপনি দেখবেন যে কিছু কিছু আপনার গ্রুপ আছে, ইন্টারেস্ট গ্রুপ আছে, তারা দেখবেন যে সব কিছুতে তারা একটা অ্যাসোসিয়েশন আছে, তারা দেখেছে আপনার তাদের ডিমান্ড নিয়ে আপনার পুশ করছে। আবার বৃহৎ গোষ্ঠী দেখবেন যে কৃষক সমাজ, হ্যাঁ, সেখানে আপনি দেখবেন যে ওরকম কিছু নাই, ফলে ওইটার দাম বাড়লো কি কমলো। আমি একটা এক্সাম্পল দিই, আপনি যদি 71-এর পর থেকে এ পর্যন্ত সরকারের পলিসিতে আপনার যা বলা আছে ইনফ্লেশন, তো গড়ে ইনফ্লেশন যদি আমরা কাউন্ট করি, শুধু সরকারের স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটাকে ধরে নেই, তাহলে 35 থেকে 40 গুণ আপনার দাম হয়েছে সবকিছু গড়ে দাম। সেটা আপনি রাইসের চালের দামে যান, আপনি চালের দামে গিয়ে দেখেন, তাহলে আপনি দেখবেন যে চালের যে প্রকৃত দাম সেটা কমে গিয়েছে আস্তে আস্তে। সেই জন্য আপনি যখন দেখেন যে আপনার যখন পভার্টি রেট দেখেন, হ্যাঁ, দারিদ্র্যের হার যখন দেখেন শহর এবং গ্রামে, সেখানে দেখবেন যে গ্রামের আপনার দারিদ্র্যের হার বেশি। এখন আপনি যদি কৃষিক্ষেত্রে যান, কৃষি পণ্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে বৈশ্বিক যে পণ্যগুলো আছে, দেখবেন যে আমদানি পণ্যের ক্ষেত্রে যে বললেন যে বাহির থেকে আসতেছে, সমন্বয় হয়ে যাচ্ছে, একটু বাড়লে সাথে সাথে সমন্বয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটুখানি কমলে হয়তো তারা একটু সময় নিচ্ছে, সেটা ব্যাখ্যা আছে কেন করে সেরকম। কিন্তু আপনি যদি কৃষি পণ্যের ক্ষেত্রে আপনি গিয়ে দেখেন, কৃষি কিন্তু এখন খুব একটা লাভজনক না বলে আপনি দেখবেন যে কৃষি থেকে গত 20-25 বছরের বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে কৃষকরা নিরুৎসাহিত, এবং সেই জন্য কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে বিভিন্নভাবে কিভাবে তাদেরকে উৎসাহ দেওয়া যায়। এখন আপনি যে কথাটা বললেন যে এই যে আপনার দামটা বাড়লো না, কিন্তু বিভিন্ন সময় আমরা তো শুনি যে কৃষিতে ব্যাপক যে উন্নতি, আমাদের সেই উন্নয়নের যে ধারা, তার মধ্যে কৃষির বিশেষ করে কোনো কৃষিজ পণ্যের কথা বলা হয় যে এটার উৎপাদন এত শতাংশ বৃদ্ধি পেয়েছে, এশিয়ার মধ্যে এটা উৎপাদনে এততম হয়েছে। সেটা আসলে আমাদেরকে তাহলে ইতিবাচক ভাবতে শিখায় না? না, একটা মনে রাখতে হবে যে ওভারঅল আপনার ধরেন আপনার দেশের উৎপাদন কোন জায়গায় আছে, মাছ উৎপাদন আমরা কোন জায়গায়, হ্যাঁ, আমরা ফল উৎপাদনের কোন জায়গায়, আম উৎপাদনের কোন জায়গায়, সেটা এক বিষয়। কিন্তু আপনি কৃষকদের মাঝখানে যদি আপনি দেখেন বড় কৃষক, মাঝারি কৃষক, ছোট কৃষক, সেখানে আপনি গিয়ে দেখবেন, আমরা যদি ইনকাম স্ট্যাটা দেখি, তাহলে রুরাল এরিয়াতে আমরা দেখি রুরালে যারা কৃষিতে আছে তার 30-40% যারা নিচের দিকে আছে, 5টা ভাগ করলে, সেখানে আমরা দেখেছি ওভার টাইম যাদের প্রকৃত আয় যেটা সেটা কমতেছে। আবার ধরেন যারা কিনা উপরের দিকে যারা বড় আছে, যারা একটু কমার্শিয়ালাইজ অপারেশন করতে পারে, যারা অনেক বেশি কানেক্টেড, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে ন্যাশনালি আপনার যেভাবে আপনার ইনকামের যে গ্রোথ হচ্ছে, প্রকৃত আয় যেভাবে বাড়ছে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে, তারা হয়তো সেই কাছাকাছি আছে। ফলে আপনাকে ডিস্ট্রিবিউশনের মধ্যে যেতে হবে। ফলে আমরা কিন্তু প্রায় সময় কথা বলি যে আমাদের মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু আসলে মাথাপিছু আয় বাড়ছে মানে কার বাড়ছে? তো ওই আপনি যখন আয় বৈষম্য দেখবেন, তখন আপনি দেখবেন যে বাংলাদেশে দেখেন, আপনি যদি 80s দিকে দেখেন, আর্লি 80s বা লেট 70s-এ 75% আপনার ছিল পভার্টি, মানে কি আপনার পভার্টির নিচে, দারিদ্র সীমার নিচে ছিল আপনার 75%। সেখান থেকে কিন্তু আমরা 20-25%-এ গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে আমরা নিয়ে আসছিলাম এই করোনার আগে।
সেখানে আপনি দেখবেন যে আমরা যেটা বলি যে এক্সট্রিম পভার্টি, যেটা হার্ডকোর পভার্টি, যেটা সেটা কিন্তু আপনার একটা জায়গায় এসে 20-এর নিচে এসে 16-17 দিকে একজ্যাক্ট আমার মনে নাই, তারপরে কিন্তু খুব টাফ হচ্ছে সেটাকে নামানো। জি জি, কারণ আলটিমেটলি তো আপনার মানে আপনি সেফটি নেট বা বিভিন্ন প্রোগ্রাম আছে সেগুলো দিয়ে সাপোর্ট করলে তো সেটা তো সেফটি নেট, কোনো কারণে আপনি পড়ে যাচ্ছেন একটা নেট দিয়ে আপনি আটকে রাখছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল, আমরা এখন একটি কথা মানে খুব স্বাভাবিকভাবেই বলতে শুনি, আমাদের এদেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এবং এইরকম একটি বাক্য শোনার সাথে সাথে দেখা যায় যে আমরা সেই সোচ্চার হওয়া থেকে ভুলে যাই যে তাহলে বোধহয় আমার আশপাশে সব মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসল ব্যাপারটা কি এরকম ঘটছে? সেখানেও কি আসলে গড় করে আমরা যে কথাটা বলছি, কিন্তু কিছু মানুষের ক্রয় ক্ষমতা কি অনেক বেশি নিচে না? না, ওটা তো আপনার সরকারের যে স্ট্যাটিস্টিক্স আছে, আমাদের বিবিএস এর যে স্টাডিগুলো আছে সেখানেও তো আছে আপনার। কিন্তু এই কৌশলটা আসলে আমাদেরকে সোচ্চার হতে বাধা দিচ্ছে কি? আপনি একটা খেয়াল করেন, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তো গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক, যেটা গভর্নমেন্ট যখন বলছে যে আমি 75% থেকে আমি 25% নামাই নিয়ে আসলাম, তার মানে এই যে আপনার এই আমাদের যে প্রবৃদ্ধি হচ্ছে এর মধ্যেও তো আপনার মনে করেন যে আমার যে বেসিক্স, রাইট, আমার যে দারিদ্র্যের হার মানে কি একটা ইনকাম লেভেল যেটা আপনার মিনিমাম বেয়ার বোনস, যেটা আর কি বেয়ার নেসেসিটি, যেটা সেটা মিট করবে। তো ওই গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে তো আপনার 20-25% এখনো পাচ্ছে না। তার মানে কি এই যে বাড়ার পরেও তো আপনার দেখা গেছে কি যে এর বাইরে আছে না, একটা বিশাল গোষ্ঠীদের বাইরে আছে। এবং গভর্নমেন্ট তো বিভিন্ন পলিসি দিচ্ছে যে যারা কিনা আপনার ওই দারিদ্র্যের সীমার নিচে আছে তাদেরকে কিভাবে সেখান থেকে তুলে নিয়ে আসা যায়, এবং সকল সেফটি নেট প্রোগ্রামের কিন্তু উদ্দেশ্য এটা। এবং আমরা এই করোনার সময় আমরা কি দেখেছি, করোনার সময় কিন্তু আমরা দেখেছি যে এই যে আপনার পেইনটা এবং বাস্তবতা যেটা সেটা সামনে এসছে, ফলে ওই যে আপনার করোনার সময় ইনকাম কমে গিয়েছে কত কোটির, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে। ইনকাম যে কমেছে সেটা তো সরকারের দিক থেকে তো অস্বীকার করার উপায় নেই এবং অস্বীকার করছে না। ডিবেট থাকতে পারে কি পরিমাণে কমেছে। এবং আপনি যেটা বললেন যে সরকারি চাকরি যারা করে তাদের সমন্বয় হচ্ছে, এর বাইরে আপনার প্রাইভেটে কিন্তু সব জায়গায় সমন্বয় হচ্ছে না। আপনি প্রাইভেট সেক্টর ছাড়া যারা কিনা বেশিরভাগ তো অপ্রাতিষ্ঠানিক, রাইট, আপনি 85-90% দেখবেন তারা অপ্রাতিষ্ঠানিক, তাদের সমন্বয় কিভাবে হচ্ছে? একটা রিক্সাওয়ালা যখন আপনার ধরুন এই যে আপনার সবকিছু শাটডাউন, হ্যাঁ লকডাউন করে দিয়েছি বন্ধ, তার ইনকাম কোত্থেকে আসবে, বাড়বে কোত্থেকে? সেই জায়গাটা একটু শাহনাজ বেগমের মন্তব্যটাও জেনে নেই। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, জিডিপির মানে সেই আমরা সবসময় সেই প্রবৃদ্ধি নিয়ে কথা বলি, ক্রয় ক্ষমতার কথা বলি, কিন্তু আসলে যারা একেবারেই নিচে চলে গেছে, অতি দারিদ্র্যের নিচে, এই যে এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে আমরা কি বলবো, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আপনি সম্প্রতি আপনার ক্যাব থেকেই একটা গবেষণা স্টাডির মতো আর কি করা হয়েছে, পুরোপুরি গবেষণা বলা ঠিক হবে না, একটা চমৎকার স্টাডি তারা করেছেন এবং সেখানে তারা দেখিয়েছেন যে এই করোনাকালে 77% মানুষের যে জীবনযাত্রা এবং জীবনযাপনের ধারা পদ্ধতি, 77% মানুষের এটা নিচে নেমে এসছে। 77%? জি, এটা একটা বড় একটি সংখ্যা, অনেক বড় সংখ্যা। এবং সরকার নিজে স্বীকার করছে যে দারিদ্র্য প্রায় 20%-এর মতো বেড়েছে। মানে যেটা আগে আমরা তুলে এনেছিলাম গত 15-12 বছর ধরে, আমাদের বিভিন্ন রকমের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, বিভিন্ন কর্মসূচি, মানুষের যে রেজিলিয়েন্স পার্সোনাল লেভেল থেকে মানুষ নিজে অতিক্রম করে যেই দারিদ্রতাকে আমরা বিমোচনের দিকে যাচ্ছিলাম, সেটা 2019 সালে যেটা ছিল সেখান থেকে কিন্তু আমরা নিচে নেমে গেছি, এটা সরকার নিজেও স্বীকার করছেন। আমি আপনাকে শুধু জ্বালানি তেল নিয়ে আমরা যেহেতু কথা বলছি, এর প্রভাবের একটি গবেষণা তথ্য আপনার সঙ্গে শেয়ার করি, জনগণের সঙ্গে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে যদি আপনি 10% জ্বালানি তেলের দাম কমে, 10% মানে এখন যা রয়েছে, এটার কি প্রভাব হয় সেটা আপনাকে মানে জাস্ট একটু পরিষ্কার করার জন্য বলছি যে যদি 10% কমে তবে জিডিপি গ্রোথ হয় 0.3% ইনক্রিজ করে, আপনার এক্সপোর্ট হয় বাড়ে 0.4, মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা বাড়ে 0.6, এবং মূল্যস্ফীতি এটা কমে 0.2%। এগুলো গবেষণা প্রতিবেদন। এখন আপনি যখন এই প্যান্ডামিক চলাকালে মানুষ দারিদ্র্যের যে গবেষণার কথাটি বললাম, 77% মানুষ, সরকারি হিসাবে 20% মানুষ, আমি সেটাকেও যদি গ্রহণ করতে চাই, সেই সব মানুষের জীবন যখন দুর্বিষহ, সেই সময় আপনি যখন এটার উপরে এই বোঝাটা চাপান, তখন আপনার জিডিপি গ্রোথ, এক্সপোর্ট, কনজামশন এবং ইনফ্লেশন, এটা তো অটো সিস্টেমেই আপনার সোসাইটিতে কোথায় এসে ব্রেক করবে। কিন্তু এই সময়টায় মানুষের যেটি প্রয়োজন ছিল যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের অর্থনীতি প্যান্ডামিকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা আমি বলবো না, কিন্তু হয়েছে তো কিছু কিছু হয়েছে, বিশেষ করে সার্ভিস সেক্টরে তো ভয়ঙ্করভাবে হয়েছে। আপনি সেখানে যদি একটু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় যখন মানুষ,
তখন মানুষকে যে রিলিফটা দেবেন সেই রিলিফটা না দিয়ে আপনি এটা করলেন। এটা করাতে এই যে আমি সব সূচকে নেমে যাব, সেই নেমে যাওয়াটা কি বিপিসির 10,000 কোটি টাকা লাভের চেয়ে বেশি না কম, সেই অঙ্ক বাংলাদেশ সরকারের এই সময় যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তাদের কাছে কি নেই? তারা কি সেটি জানেন না? এবং প্রান্তিক জনগোষ্ঠী তারা তাদের যে প্রতিদিন ভাত খাবারের জন্য লবণ এবং আলু সেগুলো সরকার একটা স্থিতিশীল অবস্থার মধ্যে রেখেছিল, কিন্তু এখন তো মানুষ আলুও খেতে পারছে না। সেই ক্ষেত্রে শাহনাজ বেগম যুক্ত করতেই হচ্ছে টিসিবির যে পণ্য, যেখান থেকে মানুষ একটু যারা পারছে না কিনতে তারা একটু স্বস্তির সাথে কিনতো, এবং টিসিবির লাইনটাও দিনের পর দিন আমরা দেখেছি যে বড় হচ্ছে, কারণ অনেক মানুষ গিয়ে সেখানে যুক্ত হচ্ছে যে কিনা আগে বাজার থেকে কিনতো। সেই টিসিবির পণ্যের দামও বাড়ানো হয়েছে। সেই জায়গাটা মানুষ আসলে কি করবে তাহলে? আপনি এটা শুধু এই পণ্যের দাম, এই যে সিদ্ধান্ত, না আমার সবথেকে বড় নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমার সবথেকে বড় অবজেকশন হচ্ছে আপনি দাম বাড়িয়েছেন এটা এক বিষয়, কিন্তু আপনার দাম বাড়ানোর তো কোনো মাপকাঠি নেই। সকাল দুপুর সন্ধ্যা নেই, সকাল দুপুর সন্ধ্যা নেই, ঢাকা চিটাগাং নেই। আপনি এটা তো যারা শুধুমাত্র সরকার না, পুরো চেইনটার সঙ্গে যারা জড়িত তারা সবাই মিলে তো লুটপাটে নেমে গেছে, এবং সেই লুটপাটের মনোবৃত্তি কিন্তু বন্ধ করতে হবে সরকারকেই। তাকেই কঠোর অবস্থানে যেতে হবে, তাকেই কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ মানুষকে তারা গত 7 বছর 10 বছর ধরে যেই স্বস্তি দিয়েছেন, আজকে সকল স্বস্তি কেড়ে নেওয়া হচ্ছে। এবং ব্যবসায়ী মহল বলেন, মুনাফাখোর বলেন, লুটেরা বলেন, মানে ধনিক শ্রেণী বলেন, যাই বলেন না কেন, এবং সরকারের একটা গোষ্ঠী বলেন, সকলের যোগ সাজসে হচ্ছে। এটার থেকে পরিত্রাণ পেতে হবে। এবং এই জাতীয় সংগঠনগুলো, যেমন কনজিউমার্স রাইটস অ্যাসোসিয়েশন যেটা আছে, যারা কনজিউমার্স ইস্যুস নিয়ে কাজ করেন, তাদেরকে অনেক শক্তিশালী হতে হবে, তাদেরকে অনেক অগ্রণী হয়ে সাহসী হয়ে ভূমিকা পালন করতে হবে। এটাই আমার বক্তব্য। আপনি একটাই যে আমরা তো ওভারঅল দামের চলে গেছি, কিন্তু আজকে যে আলোচনা ছিল আর কি, যে জ্বালানি তেল, এখন আপনি একজন কৃষক শুধু তো জ্বালানি তেল আপনার দাম দিয়ে কিনবে না, আপনার জ্বালানি তেলের দামের কারণে যে আপনার পরিবহনটা যে বেড়ে যাবে, রাইট? সকল পণ্যের ক্ষেত্রে কিন্তু আপনার এটা মাল্টিপ্লিকেটিভ ইফেক্ট আছে। তারপরে আবার যখন পণ্যটা উৎপাদন করার পরে সেই পণ্যটা যখন পরিবহন করবে, একটা পণ্য তো উৎপাদন খরচ বেড়ে যাবে, রাইট? উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরে আবার যখন এই পণ্যটা বাজারে নিয়ে আসা হবে, রাইট? এবং সেটা তো কৃষকের পণ্য কথা বলছি, আবার আমদানি যে পণ্যটা সেটা তো পরিবহন এবং সেটা কিন্তু আমার একেবারেই সম্পৃক্ত, আলাদা করে ভাববার তো কোনো উপায় নেই। যে আপনার কম্পিটিটিভনেস সেখানে প্রভাব ফেলবে, কারণ আমাদের তো আলটিমেটলি ওই প্রোডাক্ট যেগুলো আছে, সেটাই আপনাকে ওই জন্য শেষ কথায় বললাম যে বিপিসির 10,000 কোটি 40,000 কোটি টাকা, এবং এই যে জিডিপি গ্রোথ নেমে যাওয়া, এক্সপোর্ট কমে যাওয়া, মানুষের ক্রয় ক্ষমতা নেমে যাওয়া, মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া, সেই সবগুলোর অঙ্ক একসঙ্গে করেন। সেই অঙ্কের আসলে সেই যে সমাধান, সেই সমাধান আমরা কোনোভাবেই কেন জানি এই দেশে খুঁজে পাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যায়। শেষ পর্যায়ে রয়েছে অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, আপনার কাছে একটু জানতে চাইব, একটি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এই যে একটি শিরোনাম, আমরা এই শিরোনামে শুধু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না। যদি পারতাম তাহলে বোধহয় সেটা একটি আলোচনার টেবিলেও খুব ভালো হতো, কিন্তু সেটার সাথে আসলে এতগুলো বিষয় সম্পৃক্ত থাকে, একদম সংশ্লিষ্ট, যে সেগুলোকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। পরিবহন ধর্মঘট, সেটাও একেবারেই মানে কোনো ধরনের কিছু জানান না দিয়ে জ্বালানি তেলের ঘোষণাটা যেভাবে আসলো, পরিবহন ধর্মঘটও সেইভাবে ঘোষণা চলে আসলো শুক্রবারে, এবং দেখা গেল যে সেই একই দিনে অনেকগুলো চাকুরির নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা, এবং মানুষের ভোগান্তি। এই জায়গাটায় মানুষের যে ভোগান্তিটা হয়, এই সিদ্ধান্তগুলো কতটা হঠকারী সিদ্ধান্ত বলে আপনি মনে করছেন? আমরা পরিবহন যদি দুইটা সংগঠনের কথা বলি, তাহলে দুইটা সংগঠনের একজন তদানীন্তন মন্ত্রী হচ্ছে সেই সংগঠনগুলোর নেতা, আরেকজন হচ্ছে বিরোধী দলীয় সংসদ একজনের নেতা, এবং তারা সংসদে আইন প্রণয়ন করেন। এবং এই যে ভোগান্তির কথাগুলো আপনি বললেন, এই ভোগান্তির বিষয়টি তারা একজন অবশ্য টেলিভিশনে আসেননি, একজন আসছেন, এবং তারা তাদের মতো করে বলে গেছেন। এসব প্রশ্নে আমরা তর্ক বিতর্ক করছি, কিন্তু সরকারের তরফ থেকে ওদের কোনো একজন মন্ত্রী বলেছে যে এ ধরনের ধর্মঘটের
বিশেষত সিএনজি ওয়ালারাও ভাড়া বাড়িয়েছে, ভাড়া বাড়িয়ে দিয়ে তারাও ধর্মঘটে গেছে, আবার জায়গায় জায়গায় তারা বাড়িয়েছে, মানে ভাড়া বাড়িয়ে দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা বলা হয়েছে। আমাদের আলোচনার মধ্যে অলরেডি আলোচকদের মধ্যে কেউ কেউ আমরা বলেছি যে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। কথাটা তো আসলে খুবই প্রাসঙ্গিক, কারণ সরকারের হাতেই তো আমরা সার্বভৌম ক্ষমতা তুলে দিচ্ছি। একটা স্বাধীন দেশের সংবিধান তৈরি করেছি, সেই সংবিধান সমস্ত সার্বভৌম ক্ষমতার হচ্ছে আইনি, মানে বলা যেতে পারে স্তম্ভ। সেই আইনি কাঠামোর আওতায় সবচেয়ে বড় আইন, তা দিয়ে এই বড় ক্ষমতাটা তার হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তার আশ্রয়ে যদি, মানে তার আমব্রেলায়, তার ছত্রতায়, তার প্রশ্রয়ে যদি এইসব শক্তির উত্থান ঘটে, তাহলে আপনি একটা সমাজের বিপর্যয়ের সূচনাটা, সূচকে আপনি কি বলবেন এগুলো? জি প্রফেসর শামসুল আলম, আমি একটু যুক্ত করতে চাচ্ছি। বহু জায়গায় আমরা বলে, আপনি একটু পরে বলেন। জি জি, আমরা বহু জায়গায় বলেছি যে আমাদের সমস্ত সরকারের কার্যক্রমগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মুক্ত হতে হবে। আজকে যিনি আইন প্রণয়ন করছেন তিনি যদি ব্যবসায়ী হন, তাহলে ব্যবসা যদি অসাধু ব্যবসায় পরিণত হয়, তাহলে সেই আইন কি অসাধু ব্যবসাকে প্রোটেক্ট করবে না? তাহলে রাজনীতিতে অসাধু ব্যবসা বা ব্যবসায়ী আসা, এটা তো আগে প্রোটেক্ট হতে হবে। ব্যবসায়ী আসলে ব্যবসায়ী তার সাথে আইন তৈরি করবে। সুতরাং রাজনীতিকে সবকিছু থেকে নিরপেক্ষ থাকতে হলে, রাজনীতি এটা একটা পেশা এবং সবচেয়ে বেশি শ্রদ্ধেয় পেশা। এই পেশায় যারা থাকেন তারা ত্যাগী এবং মানুষের ভালোবাসা পান। তো সেই মানুষগুলোকে যদি আমরা ভালোবাসতে না পারি এবং তারা যদি তাদের যোগ্যতা কৃতকর্ম দ্বারা যদি আমাদের ঘৃণা অর্জন করে, তাহলে তাদের হাতেই যদি ক্ষমতা থাকে, তাহলে অসম্ভাব্য পরিণতি যা হবার কথা, সেই পরিণতির মধ্যেই আমরা আছি। আমরা সেই পরিণতি নিয়ে আজ আলোচনা করি। কিন্তু রাজনীতিবিদরা এখন রাজনীতিকে পেশা বলছেন না, এটা তাদের ভালোবাসা বলছেন, আর পেশা হিসেবে তারা ব্যবসাটাকেই দেখাচ্ছেন, সেটাই বিভিন্ন সময় বলে থাকেন। আর যারা আইন প্রণেতা, যারা সংসদে বসে আইন প্রণয়ন করেন, তারা যখন এরকম একটি ঘোষণা দেন, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের মানুষকে না জানানো ছাড়া হঠাৎ করে এরকম একটি ঘোষণা আনেন, একটি পরিবহন ধর্মঘটের বা আরো অন্যান্য যদি ব্যাপারগুলো আমরা খেয়াল করি, তখন আসলে তখন কি মনে হয় যে সরকারও সেই জাতীয় যারা রয়েছেন সেই আইন প্রণেতাদের কাছেই সরকার আসলে অনেক বেশি অসহায় হয়ে যায়, বা সেই আইন প্রণেতারাই সরকার হয়ে গেছে? সেটাই তো আসলে হচ্ছে। জি, আজকে যদি শাহনাজ, আমি, আপনি যদি সংসদে থাকতাম, তাহলে এই কথাটা তো তাদের কাছে জবাবদিহিতা রাখতাম। সংসদ তো সবচেয়ে বেশি জবাবদিহিতার কেন্দ্র, সেখানে কোনো কিছু বলার জন্য সংসদকে কারোর কাছে দায়বদ্ধ হতে হয় না। তিনি যে কোনো কিছু যে কাউকে চ্যালেঞ্জ করতে পারেন, ওই জায়গাটা এতখানি সুরক্ষা দেওয়া হয়েছে। ওখানে যিনি যা বলবেন তার বিরুদ্ধে মামলা চলবে না, কিন্তু আমি আপনি এখানে এখানে বলবো, তার জন্য মামলা চলতে পারে। তো ওই ক্ষমতা যাদের কাছে দেওয়া আছে তারা কি করছে, আর আমাদের কাছে কোনো ক্ষমতা নেই, আমরা এখানে বসে যা করছি। এখন যদি দুইটা বদলায় দেন, তাহলে ওখানে যদি আমরা বসি, তারা যদি এখানে বসে, তাহলে কি হতে পারে সেটা বলেন তো? যে আপনি, আমি, শাহনাজ ওখানে, আমরা কি তখন আইন ভাঙতে শুরু করব কিনা বাংলাদেশের এই সংস্কৃতিতে? সেই প্রশ্নটাই এখন আমরা এই আলাপ করি যে আমরা কি আইন ভাঙতে শুরু করব কিনা। স্যার, আমার কোনো সুযোগ নাই। শাহনাজ বেগম বলেছেন তার আসলে আইন লঙ্ঘন করবার কোনো সুযোগ নেই, ইচ্ছে নেই। শাহনাজ বেগম যদি এভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারেন, তাহলে আমাদের দেশে যারা সেই মানুষের অনেক আস্থাভাজন, যারা প্রতি মুহূর্তে অনেক উচ্চ গলায় বলে থাকেন যে জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে ভালোবাসি, কিন্তু তারা যদি জনগণের কথা না ভেবে যে একটি দিন, যে দিনটিতে অনেকগুলো চাকরি নিয়োগ পরীক্ষা, অনেক মানুষ স্বপ্ন নিয়ে বের হয়েছে, অনেকগুলো শিক্ষার্থী তাদের স্বপ্ন নিয়ে বের হয়েছে, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে একটি স্নাতক পর্যায়ে পৌঁছাবে, তাহলে সেই জায়গাটায় আসলে তারা কতটা ভাবছেন সেই জনগণের জন্য। শেষ মন্তব্য নিতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলাল আপনার কাছ থেকে। আপনি তো আসলে একজন শিক্ষক, সেই জায়গাটা কি বলবেন যে শিক্ষার্থীদের স্বপ্ন আমরা ভেঙে দিচ্ছি? প্রথম হলো যে আপনার যদি পলিটিশিয়ানের অ্যাকাউন্টেবিলিটির কথা আসে, ট্রান্সপারেন্সির কথা আসে, তাহলে এখন কোনটা আগে আসবে? যদি ওই অ্যাকাউন্টেবিলিটি না আসে, তাহলে এই আলোচনাগুলো করে লাভটা কি? এক নম্বর। দুই নম্বর হলো, আরেকটা হলো যে ঠিক আছে, আমরা স্টিল অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য, ট্রান্সপারেন্ট হওয়ার জন্য, ঠিক আছে, এবং যেটা আপনার জনগণের যে দাবি আর কি, সেগুলোকে আপনার অ্যাকসেপ্ট করানোর জন্য
হ্যাঁ ফোর্স হিসাবে কাজ করা যেটা, সেটা হয়তো আমরা করতে পারি। তো সেই জন্যই দেখা গেছে কি আপনার এই যে এই টক শোতে যে কথাগুলো হচ্ছে, আপনার পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, এই যে এই নানাবিধ এগুলো মানে এগুলোর কারণটা কি? কারণটা একটাই যে আমি ছোট করে জিজ্ঞেস করি, ওনারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, জনগণের কথা ভাববে, এই জন্যও কি জনগণকে সোচ্চার হতে হবে? জনগণ সোচ্চার তো অবশ্যই হতে হবে। জনগণ যদি সোচ্চার না হয়, মানে একটা গভর্নমেন্ট তো এজেন্সি, রাইট, জনগণের, রাইট, জনগণের এজেন্ট তারা চালাবে গিয়ে। এখন ওই এজেন্ট আমাদের ইকোনমিক্সের ভাষায় যেটা, ওই এজেন্ট কি তার নিজের স্বার্থ দেখবে নাকি জনগণের দেখবে? অনেক সময় যেটা হয় এজেন্ট নিজেরটা করছে, বলছে জনগণের জন্য করছে, শেষ করতে হবে। এখন এটা পলিটিক্যাল ইকোনমিতে একটা বিরাট ডিবেট আছে। এক সময় বলেছিল যে গভর্নমেন্ট বড় হবে এবং গভর্নমেন্ট হলো সোশ্যাল প্ল্যানার, সোসাইটির ভালো মন্দ গভর্নমেন্ট দেখবে। এরপরে নতুন যেটা বলছে যে ভাই তারা তো রক্তে মাংসের মানুষ, যারা এই 1-2% যারা গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত, তো তারা যদি রক্ত মাংসের মানুষ হয় তাদের নিজস্ব এজেন্ডা থাকবে। তারা কি তাদের এজেন্ডা দিবে জনগণের নাম দিয়ে, নাকি আসলে জনগণের এজেন্ডা? তো সেখানে আমাকে শেষ করতেই হচ্ছে। শাহনাজ বেগম, আপনাকে যে আপনি যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি যে আইন লঙ্ঘন করবেন না সেজন্য কোনো জনগণকে সোচ্চার হতে হয়নি, আমাকেও সোচ্চার হতে হয়নি। আপনি আপনার নৈতিকতার জায়গাটা থেকেই বলে দিলেন যে আপনি কখনোই এই সুযোগ নেই, তাহলে সেই জায়গাটায় কেন অন্যরা দাঁড়াতে পারছেন না? শেষ করবো আপনার মন্তব্য। আপনাকে একটু দুঃখ দিয়ে বলি আর কি, যে আমি যেই কথাটি বললাম সেটাও আমার থেকে বহু হাজার বছর আগ ধরে, এবং এমনকি 100 বছর আগেও অনেক রাজনীতিবিদই বলে গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কারণ রাজনীতি শেষ কথা। যারা রাজনীতি করেন তারাই মহান হন, তারাই মহানায়ক হন, এবং তারা মহানায়ক হন বলেই আমার মতো কিংবা আরও অনেক অন্যরকম মানুষেরাও স্বপ্ন দেখে। সুতরাং আমি মনে করি আমি যেই কথা বলেছি সেটা আমার রাজনীতির চেতনার থেকে বলেছি। আগামী দিনেও যারা আসবেন তাদের মধ্যেও কেউ কেউ এই স্বপ্ন দেখবেন। সুতরাং শেষ কথায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। তাহলে সেই পরিশুদ্ধ যে রাজনৈতিক চেতনা বলতে, আপনি তো এটা বাটখারা দিয়ে মাপবার বিষয় নয়। আপনাকে যে জবাবদিহিতার জায়গাটি, সেই জায়গায় যদি আপনি স্বচ্ছতা আনেন, আপনি যদি খানিকটা মানব দরদী হন, খানিকটা, পুরোটা আমি হতে বলবো না কারণ এই সমাজ ব্যবস্থায় পুরোপুরি অনেক কঠিন, তাহলেও কিন্তু আপনি দেখেন এই যে স্যার যেটা বললেন, আপনি এই বিআরসি এই আইনটাই মানে আজ পর্যন্ত পাশ করাতে পারছে না, যেটা নিয়ে গণশুনানি হবে, বা 13 সাল থেকে মামলা চলছে। হাইকোর্টকে ইন্টারভেন করতে হয়েছে এলপিজি মামলার গণশুনানি করতে, যদিও সেটা কিছুই হচ্ছে না, এলপিজির পুরোটাই ব্যবসায়ীদের খপ্পরে। আপনি চিন্তা করে দেখেন যে কতটা বাধা, কতটা শক্তিশালী অন্য ধরনের। শেষ করতে হচ্ছে শাহনাজ বেগম, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তারপরও আপনি যে কথাটা বললেন যে সেই রাজনৈতিক চেতনা থেকেই মহানায়ক হয়, রাজনীতিকে ভালোবেসে জনগণের জন্য যে কাজ করা, তাহলে সেই রাজনৈতিক চেতনাটাই আমরা হারিয়ে ফেললাম কিনা, সেই প্রশ্নের উত্তরটা আসলে আমরা দিনের পর দিন হয়তো খুঁজতেই থাকবো, কোনো একদিন পেয়ে যাব, সেই প্রত্যাশাই আমাদের থাকলো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর এম শামসুল আলম আপনাকে, আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হিলাল, এবং ধন্যবাদ জানাচ্ছি শাহনাজ বেগম আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবার চেষ্টা করেছি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এই শিরোনামে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই সাথে জীবনের উপর নানান ধরনের যে বিরূপ প্রভাব সেটা নেমে এসেছে। কিন্তু আজকের আলোচনায় একটি বিষয় খুব বেশি স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যদি ভোক্তা হই, আমরা যদি সেই জনসাধারণের কাতারে দাঁড়াই, আমাদেরকেই সোচ্চার হতে হবে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে। এবং রাজনৈতিক যে চেতনা, পরিশুদ্ধ যে রাজনীতি, সেটার কথা শাহনাজ বেগম বললেন, সেই জিনিসটিও আমাদের মধ্যে অনেক বেশি ফিরিয়ে আনা দরকার যদি হারিয়ে ফেলে থাকি। আর যদি হারিয়ে ফেলে নাও থাকি তাহলে চর্চাটা করতেই হবে। শেষ করছি 21 রাতের আজকের আলোচনা। ভালো থাকবেন, শুভরাত্রি।